কাশীপুর গ্রামে মহেশ তার স্ত্রী সরলার সাথে থাকত। মহেশ গ্রামের প্রধান ছিল। তাদের জীবন অনেক সুখেই কাটছিল। তাদের কাছে টাকা পয়সার কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু তারা এখনো পর্যন্ত সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল। একদিন মহেশ তার বাড়িতে গ্রামের এক মহান সাধুকে ডাকলো। সাধু মহারাজ, আমি আমার জীবনের সবকিছুই পেয়েছি যা জীবনে প্রয়োজন, তবে এখন শুধু জীবনে একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে সন্তান, যেটা আমাদের এই স্বামী স্ত্রীকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। দেখ বাবা, আমি জানি তোর কাছে সবকিছুই আছে, জমি জায়গা টাকা পয়সা, কিন্তু তোর কাছে কোনো সন্তান নেই। এই জন্যে তোরা সবসময় অনেক দুঃখে থাকিস। আপনি একদম ঠিক বলেছেন বাবা, আমাদের কোনো কিছুর অভাব নেই। অভাব আছে তো শুধুমাত্র একটা সন্তানের। সাধু মহারাজ, আপনি শুধু আমাদের এটা বলে দিন, আমাদের ভাগ্যে সন্তান সুখ আদৌ আছে কিনা। সাধু মহারাজ তাদের কথা মন দিয়ে শোনে এবং তাদের দিকে তাকিয়ে সাধু মহারাজ বললেন, হ্যাঁ, তোদের ভাগ্যে সন্তান সুখ আছে। আমি তোদের আশীর্বাদ করছি, খুব তাড়াতাড়ি তোরা সুসংবাদ পাবি। তোরা অবশ্যই সন্তান সুখ লাভ করবি। গিন্নি, দেরিতে হলেও ঈশ্বর আমাদের সন্তান সুখ দিয়েছে। তুমি একদম ঠিক বলেছ, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। গিন্নি, আমাদের সন্তান সাধু মহারাজের আশীর্বাদে আমরা লাভ করেছি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, সাধু বাবা আমাদের আশীর্বাদ করেছিলেন বলেই আমরা সন্তান সুখ লাভ করেছি। গিন্নি, আমি ভাবছিলাম সাধু মহারাজকে বাড়িতে ডাকবো, আর তখনই আমাদের ছেলের নামকরণ করব। হ্যাঁ, এটা তো তুমি অনেক ভালো কথা বলেছ। তুমি আর দেরি করো না, তুমি আজকে সাধু মহারাজকে আমাদের বাড়িতে ডাকো। সাধু বাবার কাছ থেকে আমরা ওর নামকরণ করে নেব আর আমাদের ছেলের ভাগ্যও জেনে নেব। আমি শুনেছি সাধু মহারাজ সবার ভাগ্য বলে দিতে পারে। ঠিক আছে, আমি আজকেই সাধু বাবাকে বাড়িতে ডাকবো। এরপর সাধু মহারাজ তাদের বাড়িতে আসে। বাবা, আজকে আপনার আশীর্বাদের কারণে আমরা সন্তান সুখ লাভ করেছি। হ্যাঁ, এই তো খুব ভালো খবর। আমি তো তোদের আগেই বলেছিলাম তোদের ভাগ্যে সন্তান সুখ অবশ্যই আছে। হ্যাঁ বাবা, আপনার আশীর্বাদের কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তবে সাধু বাবা, আপনি শুধু আমাদের পুত্রের নামকরণ করে দিন। সাধু মহারাজ মহেশ ও সরলার পুত্রকে খুব ভালো করে দেখে এবং বলে, এই পুত্র উপরওয়ালার অংশ, তাই ওর নাম হবে শুভাংশু। বাহ, এ তো খুব ভালো নাম। তবে বাবা, আপনি আমাদের ছেলের ভাগ্যটাও বলে দিন। আমি শুনেছি আপনি সবার ভাগ্য বলে দিতে পারেন। ঠিক আছে মা, আমি এখনই তোর পুত্রের ভাগ্য বলে দিচ্ছি। এরপর সাধু মহারাজ তাদের ছেলের দিকে ভালো করে দেখে এবং বলে, এই ছেলে তার বাবার মতোই অনেক সুনাম অর্জন করবে, উদার মনের হবে, ওর অনেক উন্নতি হবে জীবনে। মা, তোর ছেলের বিবাহের যোগ এই গ্রামেই একটা কন্যার সাথে আছে। কি, এই গ্রামে? কিন্তু বাবা, এই গ্রামে তো আমাদের সমমর্যাদার কেউ নেই। তাহলে কে সেই কন্যা যার সাথে আমাদের ছেলের বিয়ে হবে? সেই শিশুর জন্ম এই গ্রামেই 3 মাস আগে এক ঘোড়া বিক্রেতার বাড়িতে হয়েছে। ঠিক আছে বাবা, তবে আমি এবার আসি। গিন্নি, আমাদের গ্রামে 3 মাস আগে কোন শিশুর জন্ম হয়েছে? জানি না, তবে সাধু মহারাজের ভবিষ্যৎবাণী তো আমাদের অনেক বিপদে ফেলে দিল। জানি না কে সেই মেয়ে, গ্রামে তো আমাদের সমান আর কেউ নেই। আরে গিন্নি, সাধু বাবা তো বললেন সেই কন্যার জন্ম এক ঘোড়া বিক্রেতার বাড়িতে হয়েছে। আমি আজকেই ওই শিশুর খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তুমি আজকেই ওই শিশুর খোঁজ খবর নাও। মহেশের পর গ্রামে খোঁজ খবর করতে থাকে কে সেই কন্যা, কোথায় তার জন্ম হয়েছে। তখনই মহেশ জানতে পারে এই গ্রামের ঘোড়া বিক্রেতা কানাইয়ের বাড়িতে 3 মাস আগে এক কন্যার জন্ম হয়েছে। বাচ্চাটির মা তাকে জন্ম দেওয়ার পরই কানাই এবং সেই শিশুটিকে ছেড়ে চলে গেছে। এই সব খোঁজ খবর নেওয়ার পর মহেশ এসে সরলাকে সব কথা বলে। আরে কি হলো তোমার, মুখটা এরকম দেখাচ্ছে কেন? আর কি বলবো গিন্নি, আমি সব খোঁজ খবর নিয়েছি। হ্যাঁ, তাহলে বলো কে সেই কন্যা। গিন্নি, আমাদের গ্রামে কানাই আর তার স্ত্রী মালতী থাকে। 3 মাস আগে ওদের বাড়িতে একটা শিশু কন্যার জন্ম হয়েছে। আর কানাই ঘোড়া বানায়, সেই ঘোড়া বানিয়েও বাজারে বিক্রি করে। কিন্তু মালতী তো আর এই পৃথিবীতে নেই।
হ্যাঁ গিন্নি, শিশুটিকে জন্ম দেওয়ার পর মালতী মারা যায়। তার মানে সাধু মহারাজের ভবিষ্যৎবাণী সত্যি, আমাদের ছেলের বিয়ে ওই মেয়ের সাথেই হবে? না গিন্নি, এটা আমি হতে দেব না। আমি ওই গরিবের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না। আমি এই গ্রামের প্রধান, আমাদের টাকা পয়সা, একটা মান সম্মান সব আছে। গ্রামের লোক কি বলবে যে গ্রামের প্রধান তার ছেলের বিয়ে ওই গরিবের মেয়ের সাথে দিল? না সরলা, আমি এটা কিছুতেই হতে দেব না। ওই ঘোড়া বিক্রেতার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি হতে দেব না। এই কথাটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের আর কি বা করার আছে? পরের দিন মহেশ কানাইয়ের বাড়িতে যায়। আরে মহেশ বাবু, আপনি এই গরিবের বাড়িতে? কানাই, আমি তোমার বাড়িতে একটা জরুরি দরকারে এসেছি। আমি শুনেছি কিছু মাস আগে তোমার বাড়িতে একটা কন্যার জন্ম হয়েছে, আর ওই কন্যাকে জন্ম দিতে গিয়েই তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন, আমার মেয়ের জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মারা যায়। তাহলে কানাই, এই শিশুটির দেখাশোনা কে করে? আমাদের মেয়ের দেখাশোনা আমিই করি বাবু, আর কে করবে? এই পৃথিবীতে আমি ছাড়া ওর আছেই বা কে? দেখো কানাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার একটা বন্ধু আছে, সে দীর্ঘদিন সন্তান সুখ থেকে বঞ্চিত। এই চিন্তায় ওর স্ত্রী সারাদিন মনমরা হয়ে থাকে। ও আমাকে বলেছে যদি কেউ তার সন্তান তাকে দেয় তাহলে তারা তাকে খুব ভালোভাবে মানুষ করবে, আর সময় আসলে একটা ভালো পরিবার দেখে তার বিয়েও দেবে। তাই আমি ভাবছিলাম তোমাকে এই কথাটা বলে দেখি। বাবু, আপনি কথাটা ঠিকই বলেছেন। আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি আমাদের মেয়েকে ভালো করে দেখাশোনা করতে পারি না। হ্যাঁ কানাই, সেই জন্যই তো আমি তোমাকে বলেছি, এতে তোমার মেয়ের ভালোভাবে মানুষ হবে আর তারাও একটা সন্তান পাবে। কিন্তু বাবু, আপনার বন্ধু আমার মেয়েকে ভালোভাবে দেখাশোনা করবে তো? আরে কানাই, আমি তো তোমাকে কথা দিচ্ছি, আমার বন্ধু তোমার মেয়েকে খুব ভালো করে দেখাশোনা করবে। এরপর কানাই তার মেয়েকে মহেশের কাছে দিয়ে দেয়। মহেশ সেই শিশুটিকে নিয়ে জঙ্গলে চলে যায়। আমাকে ক্ষমা করে দিস মা, কিন্তু আমার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি চাই না আমার ছেলের বিয়ে তোর সাথে হোক, তাই জন্য এটার মূল্য তোকে তোর জীবন দিয়েই মেটাতে হবে। আমাকে আমার ছেলের ভাগ্য পরিবর্তন করতেই হবে, আর এটা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। এবার কিছুক্ষণ পরেই কিছু পশু এসে এই বাচ্চাটাকে খেয়ে নেবে। এইটুকু বলে মহেশ সেই জঙ্গল থেকে চলে যায়। কিন্তু ভাগ্য অন্য কিছুই ভেবে রেখেছিল। ওই রাস্তা দিয়েই একটা জেলে যাচ্ছিল, যে জঙ্গলের ধারে নদী থেকে মাছ ধরে। হে ভগবান, আমাকে আজকে খালি হাতে ফিরিও না, আজকে যেন অনেক মাছ পাই। আরে এই জঙ্গলে এই বাচ্চাটা কোথা থেকে আসলো? এই রকম একটা অমানসিক কাজ কে করতে পারে? এরপর সেই জেলে সেই বাচ্চাটিকে নিয়ে তার গ্রামের জমিদারের বাড়িতে যায়। বাবু, আমি এই বাচ্চাটিকে জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছি। কেউ বাচ্চাটিকে ফেলে রেখে চলে গেছে। কালু, তুই অনেক ভালো কাজ করেছিস এই বাচ্চাটাকে এখানে নিয়ে এসে। তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে এই বাচ্চাটার সব দায়িত্ব আমার। আমি ওকে এবার মানুষ করব। আজ থেকেও আমার মেয়ে। ওই জমিদারের কোনো সন্তান ছিল না, যেই কারণে সে এবং তার স্ত্রী অনেক চিন্তা করত। সেই জন্যই তারা সেই বাচ্চাটিকে সহজেই মেনে নিয়েছিল। এসব তুমি কি বলছো? জানি না এটা কার বাচ্চা। আমাদের ভাগ্যে সন্তান সুখ কবে আসবে কে জানে। কতদিন আমরা অন্যের বাচ্চাকে দেখব। আরে গিন্নি, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওকে নিজের বাচ্চাই মনে করো। এসব তুমি কি বলছো? এরপর জমিদার তার স্ত্রীকে সব কথা খুলে বলে। কি বাচ্চাটাকে কেউ ছেড়ে গিয়েছিল জঙ্গলে? এতদিনে হয়তো উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। গিন্নি, আমরাই বাচ্চাটাকে এবার ভালো করে মানুষ করব। আমাদের কাছে টাকা পয়সার তো কোনো কিছুরই অভাব ছিল না, অভাব ছিল তো একটা বাচ্চার। এবার সেটাও পূরণ হয়ে গেল। আজ থেকে ও আমাদের মেয়ে। এরপর তারা সেই বাচ্চাটাকে অনেক ভালো করে মানুষ করতে থাকে। জমিদার সেই বাচ্চাটার নাম রাখে সন্ধ্যা। এইভাবে বেশ কিছু বছর কেটে যায়। সন্ধ্যা দেখতে দেখতে 20 বছর বয়স হয়ে গিয়েছিল। আরে শুনছো? কি হলো গিন্নি? আরে আমাদের মেয়ে বড় হয়ে গেছে, এবার একটা ভালো পরিবার দেখে ওর বিয়ে দিতে হবে। গিন্নি, তুমি ঠিকই বলেছ, আমি আজকেই পাশের গ্রামে যাব একটা ভালো পরিবারের সন্ধান করতে। এরপর জমিদার বেরিয়ে পড়ে। রাস্তায় একটা বুড়ো ব্যক্তির সাথে তার দেখা হয়।
কাকা, আমি এই গ্রামে আমার মেয়ের জন্য একটা ভালো পরিবারের সন্ধান করছিলাম। আপনি কি এরকম কোনো পরিবারকে জানেন? বাবা, এই গ্রামে তো এরকম আমাদের একমাত্র প্রধানের ছেলেই আছে। সে বুদ্ধিমান এবং সব দিক থেকেই তোমার কন্যার সাথে মানাবে। তুমি সেখানে গিয়ে একবার কথা বলতে পারো। ঠিক আছে কাকা, আমি এখনই প্রধানের বাড়িতে যাব। এরপর জমিদার মহেশের বাড়িতে যায়। মহেশবাবু, আমার আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, কিন্তু দাদা, আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি আপনার পাশের গ্রামের জমিদার। আমি আমার মেয়ের জন্য একটা ভালো পরিবারের সন্ধান করছিলাম। এই গ্রামেরই এক ব্যক্তি আপনার সন্ধান দিল। হ্যাঁ, তা বেশ ভালোই করেছেন। আমিও আপনার ছেলের জন্য এরকমই একটা ভালো পরিবার খুঁজছিলাম। তাহলে মহেশবাবু, আপনারা বরং আমাদের বাড়ি এসে একবার আমাদের মেয়েকে দেখে যান। অবশ্যই জমিদার বাবু। পরের দিন তারা জমিদারের বাড়ি গিয়ে পৌঁছয়। তারা সন্ধ্যাকে অনেক পছন্দ করে। তারা বিয়ের দিনও ঠিক করে ফেলে। মহেশ এটা দেখে অনেক খুশি ছিল। সে ভাবছিল সে বিধাতার লিখন বদলে ফেলেছে। কিছুদিনের মধ্যেই শুভাংশু এবং সন্ধ্যার বিয়ে হয়ে যায়। এইভাবে কিছুদিন কেটে যায়। দেখেছো গিন্নি, আমি বিধাতার লিখন বদলে ফেলেছি। ওই ঘোড়া বিক্রেতার মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে হতে দেইনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এবার আমাদের চিন্তা করার আর কোনো কারণ নেই। এবার আমাদের ছেলের বিয়ে হয়ে গেছে। এবার তাহলে আমরা ওই সাধু মহারাজকে একবার ডাকি। উনি আমাদের ছেলে বৌমাকে আশীর্বাদ করে যাবেন। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। উনি আশীর্বাদ করে যাবেন। আর আমিও ওনাকে বল যে দেখুন, আমি আপনার করা ভবিষ্যৎবাণী পাল্টে দিয়েছি। এরপর মহেশ সাধু মহারাজকে তার বাড়িতে ডাকে। কি হলো বাবা, আবার আমাকে কেন ডেকে পাঠালি? সাধু বাবা, আমাদের ছেলের আমরা বিয়ে দিয়েছি। আমরা চাই আপনি ওদের আশীর্বাদ করুন। আচ্ছা, এ তো বেশ ভালো কথা। তোমরা সবসময় সুখে থেকো। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। ঠিক আছে বাবা, তবে এবার আমাদের অনুমতি দিন। হ্যাঁ বাবা, তোরা এবার যা। দেখুন বাবা, আপনার করা ভবিষ্যৎবাণী ভুল হলো। আমি আমার ছেলের ভাগ্য বদলে দিয়েছি। এসব তোরা কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। বাবা, আপনি বলেছিলেন এই গ্রামের এক ঘোড়া বিক্রেতার সাথে আমার ছেলের বিয়ে হবে, কিন্তু সেটা হয়নি। আমাদের ছেলের বিয়ে হয়েছে পাশের গ্রামের এক জমিদারের মেয়ের সাথে। না না, এটা হতে পারে না। আমার করা ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না। আর এটাই সত্যি যে তোদের বৌমা ওই গ্রামের ঘোড়া বিক্রেতারই মেয়ে। সাধু মহারাজ, আপনি যতই বলুন না কেন, আমাদের ছেলের বিয়ে পাশের গ্রামে জমিদারের মেয়ের সাথেই হয়েছে। বিশ্বাস না হলে আপনি একবার ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। দেখ তোরা, আমার এসব জিজ্ঞেস করার কোনো কারণ নেই। তবে সত্যি এটাই যে ওই মেয়ে কানাইয়ের মেয়ে, যার সাথে তোদের ছেলের বিয়ে হয়েছে। ঠিক আছে বাবা, তবে এবার আমি আসি। গিন্নি, সাধু মহারাজ কি বলল? এই মেয়ে কি ওই কানাইয়ের মেয়ে? তুমি বরং এক কাজ করো, তুমি জমিদারের বাড়িতে আজই যাও, গিয়ে ওনাকে জিজ্ঞেস করো এটা আদৌ ওনার মেয়ে কিনা। কথাটা তুমি ঠিকই বলেছ। আমি আজকেই ওনার বাড়ি যাব। এরপর মহেশ জমিদারের বাড়িতে যায়। আরে মহেশবাবু, আপনি এখানে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ জমিদার বাবু, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন না। আমি শুনেছি সন্ধ্যা আপনার নিজের মেয়ে না। এসব আপনি কি বলছেন? এসব কথা আপনাকে কে বলল? আমাদের গ্রামের এক মহান সাধু আছেন, উনি সন্ধ্যাকে দেখে বললেন। তাহলে আপনাকে সত্যিটা বলেই দেই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সন্ধ্যা আমার নিজের মেয়ে না, ওকে আমরা একটা জঙ্গলে পেয়েছি। এরপর জমিদার বাবু মহেশকে সব কথা খুলে বলে। এসব শুনে মহেশ চমকে যায়। ঠিক আছে জমিদার বাবু, আমার শুধু এটাই জানার ছিল। এরপর মহেশ বাড়িতে চলে আসে। সে তার স্ত্রীকে সব কথা বলে। কি, তার মানে সাধু মহারাজের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে? ওই মেয়ে সেই কানাইয়ের মেয়ে? ঠিক আছে, আমাদের আর কি বা করার আছে? যেটা হয়েছে সেটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। না গিন্নি, এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে কিছুতেই মানতে পারবো না। তাহলে আমরা আর কি বা করব? এখন তো আমাদের ছেলের বিয়েও হয়ে গেছে। গিন্নি, তুমি আমার কথা মন দিয়ে শোনো।
বৌমা, বাড়িতে জল শেষ হয়ে গেছে, চলো আমরা গিয়ে নদী থেকে জল নিয়ে আসি। হ্যাঁ মা, চলুন। এরপর তারা নদীতে জল ভরতে চলে যায়। সন্ধ্যা নদী থেকে জল ভরছিল। তখনই সরলা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সরলা চুপচাপ নিজের বাড়ি চলে যায়। আরে শুনছো, তুমি আমাকে যেরকম বলেছিলে আমি সেরকমই করেছি। আমি সন্ধ্যাকে জলে ফেলে দিয়েছি। ভালো করেছো গিন্নি। এবার শুভাংশু বাড়িতে আসলে তুমি বলবে তোমরা নদীতে জল ভরতে গিয়েছিলে, তখনই সন্ধ্যা পা পিছলে নদীতে পড়ে গেছে। আমরা আমাদের ছেলের ভাগ্য বদলে দেব। সন্ধ্যা জলে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সে একটা কিনারায় গিয়ে পৌঁছয়। তখনই শুভাংশু অন্য গ্রাম থেকে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। তখনই সে সন্ধ্যাকে দেখতে পায়। আরে এটা তো সন্ধ্যা। সন্ধ্যা, তোমার কি হয়েছে? তুমি এখানে কি করছো? সন্ধ্যা তখন সব কথা শুভাংশুকে খুলে বলে। কি? আমি আমার মা বাবাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওরা এরকম করবে আমি সেটা কোনোদিনও ভাবতে পারিনি। না না, তুমি এরকম কিছু করো না। আমি জানি না তোমার মা আমার সাথে কেন এরকম করলো, তবে আমি ওনাকে নিজের মার মতোই দেখি। আমি চাই না আমার জন্য উনি কোনো কষ্ট পাক। ঠিক আছে সন্ধ্যা, আমি কিছু করব না, তবে আমরা আর ওদের সাথে থাকবো না। আমরা আলাদা থাকবো। ওদের নিজেদের কর্মফল ভোগ করতে হবে। এরপর সন্ধ্যা আর শুভাংশু গ্রামের কাছে একটা ছোট্ট বাড়িতে থাকতে শুরু করে। কিছুদিন পর মহেশ এবং সরলা সেই কথা জানতে পারে। তখন তারা তাদের কাছে আসে, এসে ক্ষমা চায়। সন্ধ্যাও তাদের ক্ষমা করে দেয়। তারপর তারা সুখে শান্তিতে থাকতে শুরু করে।